সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। নতুন টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করবার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আবুল কাশিম, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং আছে ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। আপনাদের দুজনকে অনেক অনেক ওয়েলকাম করছি আমাদের এটিএন বাংলাতে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুরুতেই আমি আবুল কাশিম আপনার কাছে জানতে চাবো যে এই যে তারল্য সংকটে পড়া কিছু ব্যাংকে 22,500 কোটি টাকা দিয়ে সহায়তা করা হবেন, তো ব্যাংকিং ভাষায় এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের দেশে কয়েকটা ব্যাংক সমস্যায় পড়েছেন, তারল্য সংকটে পড়েছেন। সেই ব্যাংকগুলি যাতে জনগণের আস্থা শেষ না হয়ে যায়, বেঁচে থাকে, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে, এই জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে প্রথমে ছিল যে যেসব সবল ব্যাংক তারা দুর্বল ব্যাংককে ঋণ দিবে। সেটা কিছুদিন চলেছে, তো এক পর্যায়ে দেখা গেল যে এটা খুব সফল হয় না। তারপরে বাংলাদেশ ব্যাংক আরও কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটু আপনি যেটা বলেন 22,000 বা 22,500 কোটি টাকা ছাপিয়ে, আসলে ঠিক কথাটা এভাবে বলা যায় না, নোট ছাপিয়ে দিচ্ছি কথা এভাবে বলা যায় না। নোট আমাদের ছাপানোই থাকে, শুধু বাজারে কখন সরবরাহ করব, ব্যাংকের কাছে কখন দিব, সেটা হলো বড় কথা। তো একটা জিনিস আপনার মাধ্যমে জনগণকে বলতে চাই, বাংলাদেশ ব্যাংক যে টাকাটা দিবে অমুক ব্যাংক বা তমুক ব্যাংককে, যাদেরকে আমরা দুর্বল বা তারল্য সংকটে পড়তে বলে মনে করি, সব টাকা কিন্তু তারা একদিনে পাবে না। একটা জিনিস নিশ্চিত যে সব টাকা তারা একদিনে ব্যবহারও করবেন না। ব্যক্তি জীবনে আপনার কাছে যখন কিছু টাকা যায়, মনে করেন আপনি 100 টাকা পেলেন বেতন হিসাবে, আপনি 100 টাকা কিন্তু প্রথম দিনই খরচ করেন না, মানে নির্দিষ্ট ইন্টারভেল পরে প্রথম এটা খরচ করেন, এটা খরচ করেন, এটা সারা মাসে এই টাকাটা খরচ করেন। কাজেই যে একটা আশঙ্কা বা একটা ভয়াবহ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতিতে দেশ সর্বনাশ হয়ে যাবে, এই কথাগুলি কিন্তু সঠিক না। 22,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রস্তুত দিবে, সময় দিবে, দুর্বল ব্যাংক দিবে, সমস্যা নিবেদিত ব্যাংকগুলিকে। এভাবে এটা ব্যাখ্যা যায়, বলা যায়। জি, ধন্যবাদ আপনাকে। উনি যা বলেন আপনি এটার সাথে কতটুকু একমত প্রকাশ করবেন? এই যে টাকা ছাপানোর যে সিদ্ধান্তটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আসলে ওনার সাথে দ্বিমত করার তো কিছু নেই। তো এখানে কথা হলো যে আসলে জনমনে যেই আশঙ্কাগুলো হচ্ছে এগুলো আসলে অমূলক, এগুলোর কোনো মানে আপনার বেসিস নেই। ইনফ্যাক্ট টাকা ছাপানোর অর্থটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাকে তো লেন্ডিং করছে, তাই না? সো দিস ইজ দ্য অ্যাসেট অফ বাংলাদেশ ব্যাংক, তাই না? তার অপোজিটে বাংলাদেশ ব্যাংকের লায়াবিলিটি থাকতে হবে না? তো লায়াবিলিটি মানে কি? লায়াবিলিটি হচ্ছে টাকা, তো ওইটাই সবাই বলে টাকা ছাপানো। আসলে এটার মানে ওই রকম মানে আপনার এক্সপার্ট ব্যাখ্যা হচ্ছে এটা, যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় না। বাংলাদেশ ব্যাংক যেহেতু কাউকে লেন্ডিং করছে, তার এগেনস্টে তো লায়াবিলিটি থাকতে হবে, তাই না? অ্যাসেটের এগেনস্টে লায়াবিলিটি থাকতে হবে, এই লায়াবিলিটি হচ্ছে এই টাকা। আচ্ছা, এখন আশঙ্কাটা যেখানে সবাই ভাবছে যে এই যে বাংলাদেশ ব্যাংক যে লেন্ডিং করছে, এর ফলে মানি সাপ্লাই খুব বেড়ে যাবে, প্রাইস লেভেলের উপরে চাপ পড়বে, ইনফ্লেশন হবে, এই সেই এটা। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় স্পষ্টই বলেছে যে আমি এক হাতে দিব আর এক হাতে নিয়ে যাব, তাই না? এটার অর্থটা এটা আমাদের এই কী বলে আপনার পরিভাষায় এটাকে বলা হয় আপনার স্টেরিলাইজড ইন্টারভেনশন। বাংলাদেশ ব্যাংক যে ইন্টারভেনশনটা করছে মার্কেটে, এটা স্টেরিলাইজ, তার মানে স্টেরাইল একটা ইংরেজি শব্দ, এটার অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় আপনার ইঞ্জেকশনের সূচ আমরা গরম পানিতে ডুবিয়ে এটাকে আপনার জীবাণুমুক্ত করি না, এই ধরনের। তো স্টেরিলাইজেশন মানে বাংলাদেশ ব্যাংক এক হাতে দিবে আর এক হাতে নেবে কীভাবে? যে এখন আপনাকে লেন্ডিং করছে, ওদিক দিয়ে বাংলাদেশ ব্যাংক আবার করবে কি, বিল ছাড়বে বাজারে, বিল ছেড়ে ওই টাকাটা আবার তুলে নেবে, যাতে করে এটা আপনার একটা স্টেবল লেভেলে থাকে, এটা থেকে অ্যাক্সেস মানি যাতে ক্রিয়েট না হয়। এখন এই দুইটা গ্যাপের মধ্যে হয়তো বা কিছু অ্যাক্সেস হইতেও পারে, সেটা অতটা ইম্প্যাক্ট রাখবে না যতটা ইম্প্যাক্ট রাখবে আপনার স্টেরিলাইজেশন। তার মানে বাংলাদেশ ব্যাংক যে টাকা বাজারে দিল, ওই টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করে টাকাটা আবার বাজার থেকে উইথড্র করে নিয়ে যাবে, যার ফলে মানি সাপ্লাইয়ের উপরে এটার প্রভাব তেমন পড়বে না। আচ্ছা, আর
আমাদের এই এখনকার গভর্নর কিন্তু প্রথম থেকে এইগুলোর বিরোধিতা ছিল এবং উনি এইটা করতে চাননি। আবার কারণ ওনার সারা জীবনের চাকরির যে অভিজ্ঞতা বা উনি বিভিন্ন দেশে IMF এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছেন, কোথাও এই ধরনের সাজেশন এরা দেয় না। IMF এর লোকের সাথে হয়তো এই ধরনের এই আপনার কি বলে লিকুইডিটি প্রবলেমের জন্য এই ধরনের সাজেশন এরা দেয় না। আর উনি তো প্রথম থেকে এসে বলতেছে যে না, আমি তোমাদেরকে টাকা পয়সা দেবো, তোমরা তোমাদের বাইরে বাঁচো গিয়ে। কারণ এখন প্রথম থেকে উনি বলতেছে যে তোমরা ইন্টারব্যাংক থেকে বড় করে তোমরা তোমাদের প্রবলেম সলভ করো। এখন ইন্টারব্যাংক মানে কি? ইন্টারব্যাংক মানে এই সমস্ত খারাপ ব্যাংক থেকে তো ডিপোজিট উইথড্র হয়ে কোথাও না কোথাও আছে। কোথায় আছে? ওই সমস্ত ভালো ব্যাংকগুলোতে আছে। উনি ভালো ব্যাংকগুলো বলছে তোমরা এবার লেন্ডিং করো। তো ভালো ব্যাংকরা লেন্ডিং করতে আগ্রহী না, কারণ তারাও ভয় পায় এই ব্যাংকগুলো যদি আবার টাকা ফেরত দিতে না পারে। তখন উনি কি করলেন, কাশিম ভাই যেটা বলতেছিলেন যে উনি আরও কিছু মিজানলেন। তার মধ্যে আরেকটা ছিল যে তখন উনি এই ব্যাংকগুলোকে গ্যারান্টি দিলেন, আচ্ছা তোমরা দাও, যদি টাকা পয়সা ফেরত না পাও আমি দেবো। দেখে এইটাও কাজ হচ্ছে না। তারপরে বাধ্য হয়ে উনি এই মানিটাইজেশনে গেল, এই যে টাকা ছাপানো যেটাকে আমরা বলি সরল বাংলায়। তো বাধ্যে উনি এটা গেল, এবং এটা কিন্তু আসলে অন্য কোনো পার্মানেন্ট মিজান না। উনি ব্যাংকগুলোকে জাস্ট দাঁড় করানোর জন্য আপাতত দাঁড় করিয়ে দিয়ে তারপরে আবার এখান থেকে উনি চলে আসবে, এই ধরনের মেজার্সে উনি বিশ্বাস করেন বলে আমার মনে হয় না অন্তত, তাই না? আর তাছাড়া আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের এই অর্থ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন যে কোনো ব্যাংকে আমি পড়তে দিব না। তার কোনো ব্যাংকে পড়তে দেবেন না, আবার আপনার হাতে এখন কোনো মেজার্সও নাই, কি করবেন? তার মানে তাড়াতাড়ি এইটাই করতেছে, বুঝছেন, আর অন্য কিছু না। এই টাকা ছাপানো ছাড়া মানে আর অন্য কোনো উপায় কি সংকট সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ, তারল্য সংকট মানে যে কোনো ধরনের সংকটই হতে পারে। তো সুতরাং ওই সংকট সমাধান করার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যাবেন না। যদিও কাশিম ভাই সারা জীবন বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন, আমি মনে করি এই বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর আপনার কি বলে আপনার হ্যাবিটটা নষ্ট করে দিয়েছে। এই ব্যাংকগুলো কি করতো, উল্টাপাল্টা কাজকর্ম করে তারপর যে বাংলাদেশ ব্যাংকের কাছে দাঁড়াতো যে আমার প্রবলেম, আমাকে এবার টাকা পয়সা দাও, তাই না? এইগুলো করে করে বাংলাদেশ ব্যাংক তাদেরকে না মানে একটা ইজি একটা এক্সিট পাওয়ার জন্য সুবিধা করে দিচ্ছে। এখন উনি এগুলো বন্ধ করে দিতে চায় যে তোমার প্রবলেম তুমি সলভ করবা। প্রবলেম তো হইতে পারে, এখন ওর প্রবলেম উনি কীভাবে সলভ করবে? 60টা ব্যাংক, তাই না? এখন 1-2টা ব্যাংক প্রবলেমে পড়তে পারে, অন্য ব্যাংকটা তাকে হেল্প করবে। অন্য ব্যাংক যখন প্রবলেম করবে তখন তারা তাদেরকে হেল্প করবে। সুতরাং সেন্ট্রাল ব্যাংকের কাছে যাওয়াটা এটা আসলে ভালো অ্যাপ্রোচ না। আসলে উনি ওইটাই বন্ধ করতে চায়। আসলে তারল্য সংকট আসলে তেমন কিছু না, যে উনি চায় যে ইন্টার ব্যাংক বরোয়িং লেন্ডিংয়ের মাধ্যমে প্রবলেমগুলো সলভ হোক, নট বাই সেন্ট্রাল ব্যাংক লেন্ডিং টু দিস প্রবলেম ব্যাংক। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আসলে তৌফিক ভাই যেটা বললেন তার সাথে আমি একটু যোগ করি, যে বাজারে কিন্তু প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে। এই ব্যাংকের কাছে নাই তো ওই ব্যাংকের কাছে আছে। আমাদের ইন্টেনশনটা ছিল, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ইন্টেনশনটা ছিল যার কাছে বেশি টাকা আছে তার কাছ থেকে নিবে দুর্বল ব্যাংক। আমরা এটাকে কল মানি রেট বলি। কল মানি রেট কিন্তু এখন খুব বেশি না। আজকে চেক করলাম, গতকাল ছিল 10 থেকে 10.25%। অর্থাৎ মনে করেন একটা সবল ব্যাংক, যাকে আমরা সবল ব্যাংক মনে করি, দুর্বল ব্যাংক তারা 10 থেকে 10.25% টাকা পাচ্ছে। দুর্বল ব্যাংক এবং হচ্ছে তারল্য সংকট ব্যাংক, এই দুটো কি একই ভাষায় বলতে পারি কিনা? আমরা একই ভাষায় বলা যায় কি যায় না বিষয়টা আমি এভাবে দেখি। অর্থাৎ একটা ব্যাংককে যখন আমরা দুর্বল বলি তার একটা মানে মেজারমেন্ট থাকতে পারে যে তার তারল্যের বিষয়টা আসছে। অর্থাৎ সে লং টার্ম লেন্ডিং করেছে, 2 বছরের জন্য টাকা ধার দিয়েছে, কিন্তু এখন ইমিডিয়েটলি তার দরকার, তার ডিপোজিট আসছে, আজকে ডিপোজিট এসছে আজকে টাকা তোলার জন্য, এটা একটা। আর যে অন্য জিনিস আছে যেগুলি মানে অনিয়মিতভাবে বেনামি ঋণ যেগুলি বের হয়ে গেছে সেগুলো ফিরে আসছে না, এই কতগুলি কারণে আপনি মানে দুর্বল ব্যাংক বা তারল্য সংকটের ব্যাংক বলেন, এটা এরকমভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। এত স্পষ্টভাবে এটা বলা যাবে না, সব সমস্যাই থাকতে পারে। আর আরেকটা তৌফিক ভাই যেটা বললেন যে এর মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক নভেম্বরে ওই বাংলাদেশ ব্যাংক বিল বন্ড ছেড়ে 1100 কোটি টাকা মানে বাজার থেকে তুলে নিয়েছে। 22,500 কোটি টাকা ছাড়লে যে মহা সর্বনাশ হয়ে যাবে তা কিন্তু না। প্রত্যেক দিন বা নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ব্যাংক টাকাটা তুলেও নেয়। আচ্ছা, মপ আপ করি আর আমাদের ভাষায়। আচ্ছা, কিছু তো রিজার্ভ মানিও থাকে, আমরা ভোল্ট মানি বা রিজার্ভ মানিও বলি। তৌফিক ভাই যেটা বললেন যে আমরা স্টেরিলাইজ করি, তো 22,500 ছাড়লাম, মনে করেন 1100 উঠিয়ে নিলাম, তাহলে 22,500 থেকে 1100 আপনি বাদ দেন, তাহলে বাজার এই টাকাটা এখন আপনার ইনফ্লেশন মূল্যস্ফীতি যোগ হবে, অত ভয়াবহ কিছু নাই। আমরা যদি ঋণের ব্যাপারে কথা বলি, এই ব্যাংকগুলোকে কি টাকাটা দিচ্ছে ঋণ হিসেবে? ঋণ হিসেবে
এমনিতে দিয়ে দিচ্ছে না। এই ঋণের পরিমাণ সুদের হার কতটুকু এটা যেটাকে আমরা বলি ব্যাংক রেট, তাই না? ব্যাংক রেট। সেন্ট্রাল ব্যাংক যে 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 রেটে লেন্ডিং করে সেটাকে আমরা ব্যাংক রেট বলি, ও ব্যাংক রেটে দিচ্ছে, বা আমরা বলি পলিসি রেটে দিচ্ছে। এটার সময় কতদিন পর্যন্ত থাকতে পারে? এটা তো এটা বাংলাদেশ ব্যাংক তাকে যে যে সময়ের জন্য দিবে, এগুলো সাধারণত শর্ট টার্মই হয়, এগুলো অনেক লং টার্মের জন্য হয় না, শর্ট টার্মের জন্য। আমি এই জিনিসটা চেক করেছি জি। যে মেয়াদ কতদিন হবে, এটা শর্ট টার্ম হবে, এবং আপনি শর্ট টার্মে নিলে রিনিউ হতে পারে। আবার ইন্টারেস্ট রেট হলো ব্যাংক রেট, যেটা এই মুহূর্তে 4%। ইন্টারেস্ট রেট খুব বেশি। ব্যাংকগুলি একটা মানে যারা সমস্যায় পড়েছে, ডিপোজিট মোবিলাইজ করতে পারছে না, তারা বাংলাদেশ ব্যাংক থেকে 22,500 যেটা আপনি বলেন এখান থেকে নেবে, নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দিবে, আবার নেবে, এরকম। অর্থাৎ মূল বিষয়টা হলো যারা সাধারণ আমানতকারী, সাধারণ গ্রাহক, তাদের আস্থাটা ব্যাংক থেকে উঠে না যায়। কারণ একটা ব্যাংক সমস্যায় পড়লে মানে দেউলিয়া হয়ে যেত, সবগুলি সমস্যায় পড়বে। তাহলে কেন এই ব্যাংকগুলো এত সংকটের মধ্যে পড়লো? এটা তো ওই যে খারাপ ঋণ, ব্যাংকগুলি খারাপ ঋণ দিয়েছে নিজেদেরকে, বা বেনামি ঋণ দিয়েছে, সেটা টাকাগুলি ফেরত আসছে না, এই কারণে সমস্যায় পড়েছে, আর কিছু না। বাজারে যে অর্থ প্রবাহ মানে ঠিক রাখে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখে, এটা অর্থনীতিবিদরা বলে থাকে যে টাকা না ছাপানোর পক্ষে কিন্তু তারা বলে থাকে। তো এই বিষয়ে আপনি কি একমত কিনা? টাকা ছাপানোর না পক্ষে ওনারা থাকেন, তার মানে মূল কথা হচ্ছে ওরা গভর্নমেন্টকে লেন্ডিং করতে চায় না, বা মানে ওই সমস্ত অর্থনীতিবিদরা বলে যে গভর্নমেন্টকে লেন্ডিং করে না। কেন? কারণ গভর্নমেন্টকে যে আমরা লেন্ডিংটা করি না, এটাকে আমরা বলি রিজার্ভ মানি, বুঝছেন? তো এগুলো বা হাই পাওয়ার্ড মানি। এখানে যদি গভর্নমেন্টকে যদি 100 টাকা লেন্ডিং করা হয়, এটার ইম্প্যাক্টটা পড়বে যে 400-500 টাকার মতো, বুঝছেন? তো ওই রকম হাই পাওয়ার্ড লেন্ডিং কেউ অর্থনীতিবিদরা করতে মানা করেন, কারণ এটার ইম্প্যাক্ট একদম মাল্টিপ্লাইড হয়, বুঝছেন? তো সেই জন্য বলে যে ওইটা করতে যাও না। আর তাছাড়া গভর্নমেন্ট, আমি বুঝি না যে গভর্নমেন্ট কেন এত আপনার সেন্ট্রাল ব্যাংকের উপরে বা ব্যাংকিং সিস্টেমের উপর ডিপেন্ড করে। গভর্নমেন্ট ক্যান গো টু দ্য বন্ড মার্কেট। বন্ড মার্কেটে যেয়ে তারা বন্ড ছাড়বে, তাদের টাকা রেজ করবে, এবং গভর্নমেন্ট বন্ড মার্কেট হলে কর্পোরেট বন্ড মার্কেটও আসবে। এই ব্যাপারটা কিন্তু আসলে কাউকে বোঝানো যাচ্ছে না, মানে গভর্নমেন্টের পলিসি মেকারদের। ওদের একটা কনভেনিয়েন্স যে ব্যাংকিং থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে বড় করলে পরে ওদের আর কোনো অত ঝামেলা থাকে না, তাই না? সেই জন্য ওরা মানে ঝামেলামুক্ত থাকার জন্য শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক থেকে বড় করতে পছন্দ করে। জি, আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাবো যে এই যে তারল্য সংকট হচ্ছে, মানে এটা কেন? বাংলাদেশ ব্যাংকের কোনো মনিটরিং পলিসির কোনো গাফিলতি আছে কিনা? এটা নিশ্চয়ই আমাদের দুর্বলতা ছিল, নাহলে এটা হবে কেন? প্রথম জিনিস হলো যে আমরা ব্যাংক খুব বেশি দিয়ে ফেলেছি, যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে আমরা ব্যাংক বেশি দিয়ে ফেলেছি। তারপরে তার নিজের মধ্যে একটা আনহোলি কম্পিটিশন করেছে, খারাপ ঋণ দিয়েছে, এরকম লোকের কাছে টাকা গেছে যা কোনোদিন ফেরত আসবে না, বা কঠিন আদায় করা। বেনামি প্রতিষ্ঠানের কাছে দিয়েছে, যারা এই ব্যবসা করে না, ট্রেডিং হাউসকে আমরা কোটি কোটি টাকা ঋণ দিয়েছি। এই কতগুলি ভুল হওয়ার কারণে এসব হয়েছে। আর আনহোলি কম্পিটিশন আমি নিশ্চয়ই বলবো এটি বড় কথা, রাজনৈতিক কারণে ব্যাংক দেওয়া একটা কথা। আমার খেয়াল আছে পরিষ্কার, যখন আমরা 6টা ব্যাংক এবং সাধারণ ব্যাংক এবং 3টা এনআরবি ব্যাংক দিয়েছি, আমি বোর্ড মিটিংয়ে স্ট্রংলি অপোজ করেছিলাম। বোর্ড মিটিংয়ের আগে, বোর্ড মিটিং বসবার আগে গভর্নরকে বলেছিলাম যে 6টা ব্যাংক দেওয়া উচিত হবে না, এবং 3টা এনআরবি। 9টা ব্যাংক। আপনার একটা চিঠি পাঠিয়েছেন, ওই চিঠিটা আমি রেখে দিয়েছি। বাংলাদেশ ব্যাংক প্রতিবাদ করতে পারে, গভর্নমেন্ট তো যদি না শুনে বাংলাদেশ ব্যাংক কতক্ষণ প্রতিবাদ করবে, বিং এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। 3টা এনআরবি ব্যাংক দেওয়া ঠিক হবে না, এনআরবি থেকে একটা দিই আর 6টার থেকে একটা দিই। তখন গভর্নর বলে যে রাজনৈতিক সিদ্ধান্ত, বোর্ডে গিয়ে তো এটা অপোজ করা যায়। ইভেন আমাদের ব্যাংকের গোটা বোর্ড তখনকার সময় অর্থমন্ত্রীর কাছে চলে গিয়েছিল, বোর্ড মিটিং শেষ করে স্যার এগুলি করা ঠিক হবে না, ইকোনমির এটা চাহিদা নেই। অর্থমন্ত্রী বললেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, বলছেন হ্যাঁ আমার মনে আছে স্পষ্ট যে অর্থনৈতিক কারণে এটা রাজনৈতিক কারণে ব্যাংক দিতে আপনি যাও 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 এই। এখন যদি মানে আপনি হলেন এটার স্পেশালিস্ট, আপনি এই কাজ করেন, কারণ আপনার উপর থেকে যদি বলেন যে এখন তুমি এটা করো, ঠিক হবে না। কারণ আপনাকে নিয়োগ করা হয়েছে, আপনাকে এই কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি এখন পেশাজীবী। রাজনৈতিক নেতা যদি বলে না করো, সমস্যা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে যে টাকা ছাপানো হলেই তা বাজারে অথবা ব্যাংকগুলোর কাছে দেওয়া হয় না, যে ব্যাংক যে টাকাটা ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হয়
সেটার একটি বড় অংশই কিন্তু মানুষের কাছে পৌঁছায়। তো এই যে লেনদেনের বিষয়টা, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, লেনদেন মানে কি? লেনদেন বিষয়টা এই যে ব্যাংক থেকে তো ডিরেক্ট মানুষের কাছে টাকাটা পৌঁছায় না, একটা ব্যাংকের মাধ্যমে যাবে। কারণ এই টাকাটা জনগণের পকেটে না আসা পর্যন্ত এটা আমরা টাকাই তো বলবো না। ইটস নট রিয়েলি মানি আনলেস ইট ইজ কামিং টু দ্য পকেটস অফ দ্য জেনারেল পাবলিক। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতে পারে, ছাপে ওর ভোল্টে রেখে দেখ, বাট দ্যাট উইল নেভার বি কনসিডার্ড এজ মানি। বা বাংলাদেশ ব্যাংক যদি কমার্শিয়াল ব্যাংকগুলোতে ভোল্টে রেখে দেয়, ওইটাও মানি হিসেবে কনসিডার্ড হয় না, যতক্ষণ না পর্যন্ত এটা আমার আপনার পকেটে না আসে। বুঝছেন না? যতক্ষণ না পর্যন্ত এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করা যাবে, ততক্ষণ তো এটা মানি না। তো সুতরাং এটা জনগণের পকেটে আসলে পরে মানি হিসেবে ট্রিটেড হবে। ব্যাংকে তারল্য সংকট হলে গ্রাহকরা কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে? আমরা তো বাংলাদেশ ব্যাংকে এরকম করেছি যে আপনার একটা ব্যাংক মানে লাটে উঠেন, তবু আপনি 2 লাখ টাকা পাবেন ইন্স্যুরেন্স করা। আর তারপরে আমাদের দেশে তো একসময় বিসিসিআই ছিল, একটা ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল, যেটা এখন ইস্টার্ন ব্যাংকে রূপান্তরিত হয়েছে। এই ব্যাংকটা মানে লাটে উঠছিল, কিন্তু বিভিন্ন ব্যাংক সরকার তাদেরকে সাপোর্ট দিয়ে বিসিসিআইকে ইস্টার্ন ব্যাংকে রূপান্তরিত করেছে। এবং আজকে আপনি জানবেন ইস্টার্ন ব্যাংক এই দেশের 2-4-5টা শক্তিশালী ব্যাংকের মধ্যে একটা। কাজে ব্যাংকিং সিস্টেম যদি চায় বা তাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক যদি চায়, একটা ব্যাংক, 2টা ব্যাংক, 4টা ব্যাংককে তারা উঠিয়ে আনতে পারে, কোনো অসুবিধা হবে না। শুধু খবরের কাগজে বা মিডিয়াতে বা রাজনৈতিক নেতৃবৃন্দ চেঁচামেচি করবেন, যদি প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করতে দেন, কোনো অসুবিধা হবে না, ভয়ের কোনো এই কারণ নেই। এবং আমাদের দেশে হয়তো এটা খুব হইচই হয়, আমেরিকাতে প্রত্যেক দিন 1-2টা করে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, রেগুলার হয়ে যাচ্ছে। অবশ্যই এটা আছে, যেমন আমাদের 64 জেলা আমেরিকা মার্কেট 64 ব্যাংক, একটা ব্যাংক লাটে উঠে আরেকটা ব্যাংক রাইজ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মানুষের কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে এটা নেই। এই একই রিলেটেড প্রশ্ন আপনাকে একটু করতে চাই যে গ্রাহকদের অর্থের নিরাপত্তা কিভাবে দেওয়া যেতে পারে? না, গ্রাহকদের অর্থের নিরাপত্তা তো আছেই। আমাদের দেশের ধরনের একটা অ্যাবনর্মাল সিচুয়েশন চলতেছে, আসলে ব্যাংকিং থিওরি তাই বলে। কারণ লোকজন ব্যাংকের কাছে যাই আপনার নিরাপত্তার জন্য। তাহলে তো লোকজন সিকিউরিটি মার্কেটে যেতে পারতো, সিকিউরিটি মার্কেটে যায় না। সিকিউরিটি মার্কেটে কয়জন যায়? একদম খুব কম সংখ্যক লোক। সব লোক তো আপনার ব্যাংকিং মার্কেটে আসেই নিরাপত্তার জন্য। তো সুতরাং ব্যাংকিং থিওরিও তাই বলে যে একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, ও তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের। সেন্ট্রাল ব্যাংক যে আমেরিকাতে তাই হয়, রিয়েলি ডেভেলপ। আমাদের দেশে তো আমরা এখন একটা অন্যরকম একটা সমস্যার মধ্যে আছি বলে মনে হয় যেন মানে সেন্ট্রাল ব্যাংক তাদেরকে টেক ওভার করবে। তো গ্রাহকের নিরাপত্তার জন্য তো গ্রাহক ব্যাংকিং আসে, তাহলে তো গ্রাহক অন্য রিস্কি জায়গায় যেতে পারতো, তাই না? তো সুতরাং ওইটা সেন্ট্রাল ব্যাংক নিরাপত্তা দিবে সে। এবং নিরাপত্তার কথাটাই উনি বলছিলেন যে ডিপোজিট আপনার ইন্স্যুরেন্স স্কিম যেটা আছে, যেমন আমেরিকাতে ডিপোজিট আপনার কী বলে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইট ইজ দ্য লার্জেস্ট আপনার রেগুলেটর। তো কিন্তু বাংলাদেশে তো এটা আমাদের 1 লক্ষ টাকা বন্ধ ছিল, এটা রেজ করে 2 লক্ষ টাকা বন্ধ নেওয়া গেছে। এইটার সম্বন্ধে কিন্তু আসলে জনমনে একটা মানে বিভ্রান্তিমূলক একটা নোশন কাজ করে। সেটা কি যে এখন সবাই, আমি অনেকে বলতে শুনছি যে বলে, ও তাহলে আমি যে 10 লাখ টাকা রেখেছি, তার মানে তুমি শুধু 2 লাখ টাকা ফেরত দেবে, বাকি 8 লাখ টাকা মার যাবে। আমি না, তোমার এটা কে বললো? মানে আপনি ইমিডিয়েটলি 2 লাখ টাকা ফেরত পাবেন, আর বাকি যে 8 লাখ টাকা থাকবে ওইটা ব্যাংক তো টাকাটা নিয়ে এটা ফেলে রেখে নেই, ব্যাংক তো টাকাটা নিয়ে অ্যাসেট ক্রিয়েট করে দেয়, তাই না? ওই অ্যাসেটটা লিকুইডেট করে টাকা কনভার্ট করে এনে আপনাকে 8 লাখ টাকা দিয়ে সময় লাগবে না। তার মানে বাকি 8 লাখ টাকা দিবে ব্যাংকের অ্যাসেট বিক্রি করে আপনাকে। এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু আমাদের দেশের লোকজন এটাকে ইন্টারপ্রেট করে ওই 2 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট মানে আমি 2 লাখ টাকার বেশি পাবো না। সো দিস ইজ নট মানুষের মধ্যে একটা হিরিক পড়ে গিয়েছিল, টাকা উত্তোলন করতে হবে। ওইটাকে আমরা বলি আস্থা। আসলে তো সব অর্থনীতিবিদরা তাই বলে, ব্যাংকিং ব্যবসা মানে আস্থার ব্যবসা। টাকাটা তো পরে আসবে, তাই না? ডিপোজিটরদের আস্থা আছে বলেই আমার কাছে টাকা রাখে, মানে ব্যাংকের কাছে টাকা রাখে। এবং ব্যাংকও যতক্ষণ পর্যন্ত বড়োয়ারকে আস্থায় না নিতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে লেন্ডিং করা উচিত না। কিন্তু আমাদের দেশের বড়োয়ার কিছু মানে আপনার কি বলবো, মানে আপনার খুব বড়োয়ার, তারা এই আপনার বরিংটা করে টাকা পয়সা ফেরত দিচ্ছে না। এই টাকা তো রিসাইকেল হচ্ছে না। তো এই টাকা রিসাইকেল না হওয়ার ফলে আপনার লিকুইডিটি প্রবলেম হচ্ছে। আর তাছাড়া ব্যাংকারও যথেষ্ট খারাপ কাজকর্ম করেছে। যে ধরুন বাংলাদেশ ব্যাংক থেকে একটা লিমিট দিয়ে দিচ্ছে যে আপনি 100 টাকা ডিপোজিট, সুতরাং আপনি 80 টাকা পর্যন্ত লেন্ডিং করতে পারবেন, তাই না? আর ওই ব্যাংকটা যদি 100 টাকা তার হাতে ডিপোজিট, সে যদি 110 টাকা লেন্ডিং করে, বুঝতে পারছেন? তাহলে রিজার্ভ রাখবে কি দিয়ে, আর বাকি 10 টাকাই বা সে কীভাবে ফিল আপ করবে? তো এই সমস্ত কারণে আমাদের লিকুইডিটি প্রবলেম, এটাকে আমরা বলি গভর্নেন্স প্রবলেম। আসলে কোনো মানে আপনার সুশাসন ছিল না।
জি ধন্যবাদ। কথাটা বলবো জি 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 যে আস্থা, আমি একটা গল্প জানি, বিদেশি গল্প, সেটা এরকম গল্প না, সত্যি ঘটনা। একটা ব্যাংকের বদনাম হয়ে গেছে যে তারা কাস্টমারকে, ডিপোজিটকে টাকা ফেরত দিতে পারছে না, শত শত লোক লাইনে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ইন্টারফেয়ার করবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যাবে ইন্সপেকশন বলি, আমরা অডিট বলি। ব্রাঞ্চ ম্যানেজার বললো যে তোমরা যারা কেন্দ্রীয় ব্যাংক থেকে আসছো তারা দয়া করে পিছন দিয়ে না ঢুকে ওই যে লাইনে যারা দাঁড়িয়েছে আমাদের ডিপোজিটার টাকা ওঠানোর জন্য তাদের সামনে দিয়ে আসো। আর কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কারা, বলবে আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে এসেছি। তো ধরুন সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেক্টর গেল, ঢুকতেছে, কোথেকে আসছেন? কেন্দ্রীয় ব্যাংক থেকে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা তুলবেন? না, আমরা তো ইন্সপেক্টর। তখন লোকজন ধারণা হয়ে গেল যে না, আমাদের ভয়ের কিছু নাই, কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকের পিছনে আসছে। তো ইন্সপেক্টর বা অডিটার ব্রাঞ্চ ম্যানেজারের সামনে বসে, আস্তে আস্তে পিছনে লোক কেটে পড়তে লাগবে। না, আমাদের কোনো চিন্তা নেই। আর 2-4 জন যারা ক্রেজি লোক তারা হয়তো থাকলো, আধা ঘন্টার মধ্যে মানে আপনার ওই যে লম্বা লাইন 3/1 বা 10/1 হয়ে গেছে। কারণ কিছু হলো আস্থার ব্যাপার। একটা জিনিস খেয়াল করুন যে বাংলাদেশের মানুষের মধ্যে এরকমভাবে একটা আস্থার সৃষ্টি হয়েছে যে ব্যাংকে টাকা জমা রাখা যায়, অমুক বড় ব্যবসায়ী, অমুক খুব ভালো মানুষ, বাইতুল একটা মসজিদ ইমাম সাহেব সবচেয়ে শ্রদ্ধেয় লোক, ওনার কাছে কেউ টাকা আমার হয় না। তো গিয়ে দেখুন ছোট্ট একটা ব্যাংক আছে, খুব দেখলে গুড লুকিং না, ম্যানেজার খুব স্মার্ট, তার কাছে টাকা রাখা। আস্থার ব্যাপার। ব্যাংক মানে আস্থা, যার উপর আপনি নির্ভর করতে পারেন। নির্ভর করতে পারেন এই জন্য যে আপনার কাছে টাকাটা আমি রাখি, নিরাপদ থাকবে, এবং যখন চাইবো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আপনি আমাকে ফেরত দেবেন। এই আস্থাটা সৃষ্টি হয়েছে ব্যাংকের মধ্যে। কিন্তু 5 লাখ টাকার উপরে চেক দিলে যে আপনারা ইচ্ছেন না, বলেন যে এই এখন ওই যে এখন আপনার লিকুইডিটি শর্টেজ বলে করতেছে, এটা এমন না যে রিফিউজ করতেছে আপনাকে, তাই না? এখন নাই বলে, কারণ সবারই তো টাকার প্রয়োজন। তো এই কথাটাই কিন্তু গভর্নর মহোদয় সবাইকে বলছে যে আপনারা এত ধৈর্য হারা হবেন না, সবগুলো ব্যাংকে আমি টার্ন অ্যারাউন্ড করবো, কিন্তু আপনার প্রয়োজনের বেশি টাকা তুলতে যায় না। আমি 2-3 দিন আগে আরেকটা টক শোতে ছিলাম, ওইখানে এক ব্যাংকের এক চেয়ারম্যান মহোদয় ছিল, ফার্স্ট সিকিউরিটি চেয়ারম্যান, ওই যে মান্নান ভাই ছিল। মান্নান ভাই বলতেছে আপনারা বিশ্বাস করবেন না যে আমার ব্যাংক থেকে এখন কাউন্টার থেকে যে টাকা উইথড্র হয়, তাই না, ওটা আগের তুলনায় অনেক বেশি। মানে আগে যতটুকু উইথড্র হতো ঠিক অতটুকু উইথড্র হলে আমার তো কোনো সমস্যাই ছিল না। কিন্তু এখন ওই যে মানুষ একটা ভয় পেয়ে গেছে, হয়তো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক মাইট ফেইল, তাই না, তো সেই জন্য বেশি উইথড্র হয়। এবং উনি কালকেও একটা টক শোতে বলছে, আমিও ছিলাম সেখানে, উনি বলছে যে আমি ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে দেখাই দিব যে এখন থেকে আর নোবডি উইল বি রিফিউজড। সুতরাং এটা গুছিয়ে আনতে একটু সময় লাগবে। মনে করেন আপনি বা এখানে যারা উপস্থিত আসতে পারছেন প্রত্যেকে কিন্তু ধরেন তার প্রত্যেকের বেতনভোগ কর্মচারী, ধরেন 50,000 টাকা বেতন পায়, তো বেতন যেদিন পায় এই দিনই কি 49,000 টাকা খরচ করার দরকার পড়ে না? কেন এই 2 দিন আপনি বা সাধারণ মানুষ যারা বেতন পায় প্রত্যেককে জিজ্ঞেস করেন, তাদের 1 মাসের জন্য, 1 মাসে আপনি 30 দিনে টাকাটা খরচ করবেন। এখন তারা তো 30 দিনে টাকাটা তুলে না, তারা করে কি একবারে তুলে। তো একবার প্রত্যেকটা লোক যে ব্যাংকে যায়, ব্যাংকে টাকাটা হওয়া সম্ভব, যদি দিতে পারে তো এটা ব্যাংক না। আচ্ছা, তো আপনি যদি সপ্তাহে সপ্তাহে তুলেন তাহলে ব্যাংকের চাপটা কম পড়ে। ব্যাংকের যে টাকাটা এখনও ডিপোজিট পাচ্ছে, অথবা খারাপ বড়োয়ার কাছ থেকে ভালো বড়োয়ার কাছ থেকে টাকাটা আদায় করতে পারছে, রিকভারি যেটা হচ্ছে সেটা তারা ইজিলি সাবমিট করতে পারে। কিন্তু এই প্রচার অপপ্রচার, ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি কারণে প্রচার হচ্ছে, অপপ্রচারই বেশি হচ্ছে। এই সব কারণে আজকে ব্যাংকের সামনে এই অবস্থা। এখন তো সোশ্যাল মিডিয়াতে একদম খালি এগুলো যে বুঝে সেও বলে, যে না বুঝে যে না বুঝে সেও বলে। আর নেগেটিভ জিনিসটা মানুষজন বেশি খায়। না, কিন্তু এটাও তো আছে যে অনেকে তো ঋণ নিয়েছে সেটা ফেরত দিচ্ছে না, তো এটা সমাধান, সেটা তো প্রচার হচ্ছে না, সেটাই প্রচার করেন। তাকে ইন্টারভিউ নেন একটা, যে কেন ফেরত দিচ্ছেন না, কেউ তো নেয় না সেটা, তাই না? বাংলাদেশে কি শুধু আসালাম আর দরবেশি আপনার বড়োয়ার, হাজার হাজার বড়োয়ার আছে যারা একই কাজ করতেছে। জি জি, এই ফেরত আনার উপায়টা কি আসলে? ফেরত আনার উপর দেওয়ার সময় আপনাকে সেই উপায় বের করতে হবে, তাকে দেয়া যায় কিনা। আপনি জানতেছেন উনি আপনি টাকা ফেরত দেবেন, তারপর আমি আপনাকে টাকা দিচ্ছি, তা আপনার কাছ থেকে কীভাবে ফেরত আনবো আমি? সুতরাং আমরা তো বলি যে আপনি তো এই লোনটাকে ব্যাড লোন করে দিয়েছেন অ্যাট দ্য টাইম অফ লেন্ডিং দ্য ফান্ড। আপনি জানেন না লোকটাকে, যদি না জানেন তাকে অ্যানালাইসিস করেন, চাওয়া মতো দেন কেন? কে বলছে আপনাকে চাওয়া মতো দিতে হবে? ইজ ইট ইউর মানি? ইটস নট ইউর মানি, ইট ইজ আদার পিপলস মানি। আমরা বলি ওপিএম, তাই না? ওই টাকা দেওয়ার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমরা বলি ওই মানে বড়োয়ারের ক্রেডিট ওয়ার্দিনেস যাচাই করতে হবে। হয়তো বড়োয়ার হ্যাজ গট দ্য উইলিংনেস টু রিপে মাই। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোন দিকটা দেখা উচিত? কোন দিকে? আমি ঘন্টার পর ঘন্টা এটা আমরা লেকচার দিই, বুঝছেন? যাচাই বাছাই, বাট বেসিক্যালি আমরা দুইটা জিনিস দেখি। আমরা তো আসলে কোনো ব্যক্তিকে আমরা ঋণ দিই না,
আমরা ঋণ দিই তার ব্যবসার জন্য, তাই না? দ্যাট ব্যবসা হ্যাজ গট অপরচুনিটি টু ক্রিয়েট এনাফ ফান্ড টু রিপে মাই ফান্ড, এটা আমরা প্রথমে দেখি। আর সেকেন্ডলি আমরা দেখি ওয়েদার ইউ হ্যাভ গট ইন্টেনশন টু রিফান্ড দ্য ফান্ড, আপনার ইচ্ছা আছে কিনা। আপনি বলতে পারেন যে এই ইচ্ছাটা, এবং এইটি বাংলাদেশের ব্যাংকারদের সবচেয়ে বড় দুর্বলতা। ব্যাংকাররা বলে স্যার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বেশি ঋণ দেওয়া হয়, আর ছোট প্রতিষ্ঠিত ব্যাংকারদের, কারণ ওরা বেশি ফেরত দিতে পারে এই জন্য। আচ্ছা, তো তো এখন ওরা বলে যে স্যার আমরা তো এইটা কীভাবে যাচাই করবো? আমি এটা কীভাবে যাচাই করবো? তুমি কালকে যদি আজকে একটা ডিপোজিট অ্যাকাউন্ট খুলে কালকে যদি তুমি তাকে লেন্ডিং করতে যাও, তাহলে তোমার ভুল হইতেই পারে, তাই না? এই ভদ্রলোক আসছে তোমার এখানে ডিপোজিট অ্যাকাউন্ট খুলতেছে, এখন তুমি দেখো তার টাকা কোথায় আসে, কোথায় যায়, ভদ্রলোক কী, কার সাথে ব্যবসা করে, তাকে চেনো জানো, আমরা কেওয়াইসি বলি, তাই না? তাকে জেনে শুনে তারপরে তাকে তুমি লেন্ডিং করো। তারপরও বাংলাদেশ ব্যাংকের একটা স্পেসিফিক গাইডলাইন আছে, আমরা বলি ICRR, ওইটা দেখে তারপরে তাকে লেন্ডিং করতে হয়, তাই না? তা আমাদের দেশে মোস্ট অফ দ্য ব্যাংকস কী করে, যে একটা পার্টি ধরে নিয়ে, স্যার ও ভালো পার্টি, ওকে দেওয়া যায়, বলে হ্যাঁ দেওয়া, তাহলে তুমি একটা ICRR বানিয়ে নিয়ে আসো। তো আমরা এইগুলো করি। তার মানে কি, আসলে আমরা যে রুলস রেগুলেশন আছে না, তো ওই রুলস রেগুলেশনগুলো ঠিক মতো ফলো করলে আমাদের এই দুরবস্থা হয় না, ওইটা তো আমরা করি না। অনেকদিন আগে 98 কি 99 হবে, আমি একটা ব্যাংকের প্রবলেম ব্যাংকে অবজারভার ছিলাম, বাংলাদেশ ব্যাংক। তো ওইখানে ধরেন একটা লোন প্রপোজাল আমি আসছি, আমি বললাম যে এই নামটা উনি কি অমুক মন্ত্রীর ছেলে? হ্যাঁ। তো লোন দেওয়া ঠিক হবে না, কারণ সে তো ইউনিভার্সিটি টিচার। পরে দু একজন ডাইরেক্টর মস্করি বলেন যে দিতে হবে কেন, না দিলে হয় না, মন্ত্রীর ছেলে। আমি বললাম যে এই লোনটা কিন্তু খারাপ হবে। 1-2 বছর পরে জানলাম যে লোনটা খারাপ হয়ে গেছে, এবং এই ভদ্রলোক ইউনিভার্সিটির চাকরি ছেড়ে অন্য দেশে চলে গেছে শিক্ষকতা করতে, এবং এজ ইউজুয়াল লোনটা খারাপ হয়ে গেছে, টাকা ফেরত পায় না। কাজে আপনাকে যদি উপর থেকে ওহি জারি হয় যে লোনটা দাও, খারাপ হবে ইনভেরিয়েবল। আর যদি আপনার ব্রাঞ্চ ম্যানেজার, রিলেশনশিপ অফিসার, ক্রেডিট অফিসার, রিস্ক অফিসার তাদের অ্যানালাইসিস করে দেয়, তাহলে একেবারে ওই কোম্পানিকে যদি মানে কোনো কারণে ধ্বংস না হয়ে যায়, টাকা ফেরত আসবে। কারণ আপনি করেন এটিএন বাংলায় কাজ, আপনি যদি এখন শিপিং কোম্পানি চালাতে চান পারবেন না তো, তাই না? কারণ শিপিং কোম্পানি চালানো আর এটিএন বাংলা চালানো কিন্তু এক জিনিস না। এই সবগুলো জিনিস ব্যাংকারদের বিবেচনা করতে হবে, এবং কোনো ওহিনাজিল হওয়ার পরে যে ঋণ দেন ইনভেরিয়েবলি এটা খারাপ হবে। দুর্দশাগ্রস্ত ব্যাংকে গ্রাহকদের চাহিদা যদি আংশিকভাবেও পূরণ করা না যায়, তাহলে আতঙ্ক তৈরির সংখ্যা আছে, যা পুরো ব্যাংকিং খাতকে আক্রান্ত করতে পারে। তো এই বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত জানাতেন। আংশিকভাবে পূরণ করা যাবে না বলে আপনি কথা বলেছেন, এই কথাটা এরকম না, একটু অন্যরকম। আংশিকভাবে বাংলাদেশ ব্যাংক পূরণ করতে পারছে, এবং আপনি খোঁজ করে দেখবেন এখন ব্যাংকগুলিতে টাকা উঠানোর প্রবণতা একটু কমে গেছে, হয়তো একটু সীমিত করছে। যে আপনি 5,000 টাকার চেক দিলেন, বলছে যে তুমি 3,000 টাকা এখন নাও, আর 2,000 টাকা কদিন পর নাও। এতে কিন্তু গ্রাহকেরও কোনো অসুবিধা হচ্ছে না, আমানতকারীরও অসুবিধা হচ্ছে না, ব্যাংকের অসুবিধা হচ্ছে না, সবাই মানে মোটামুটি টিকে যাচ্ছে। আর এটা যদি ব্যাংক ফেল করে, ব্যাংক কিন্তু ফেল করে দেওয়া হবে না। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একবার প্র্যাকটিক্যালি কাজগুলি করছেন, যে 22,500 কোটি টাকা দেওয়া, নতুন নোট ছাপিয়ে দেওয়া, এটা মানে খবরের কাগজ বা গণমাধ্যমগুলি বলা ঠিক না। আসলে আমাদের এখানে টাকা থাকে, কিন্তু ছাপানো কোনো দাম নেই। আমরা বলি কি স্টেশনারি বল, স্টেশনারি। তারপর যখন আমরা ব্যাংকিং মেকানিজমের মাধ্যমে বাজারে ছাড়ি, তখন এটা টাকা হয়। এর আগে এটা কিন্তু কোনো টাকা নেই, জাস্ট নোট। আমরা কিন্তু আপনি টাকা ছাপিয়ে বলছেন, আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে কেউ কিন্তু টাকা ছাপানো বলছে, আর নোট ছাপাই বল। নোটটা যখন ব্যাংকের মাধ্যমে বাজারে যায়, তখন এটা হয় টাকা হয়। আর আপনার কাছে গেলে তখন এটা আপনি কেনাকাটা যখন করেন, তো মূল্যস্ফীতি তাই বলেন। কাজে এটা ভয়ের একদম কিছুই নেই। মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এবং অর্থ উপদেষ্টা বরাবরই বলে যাচ্ছে যে দুর্বল ব্যাংক বা সমস্যা নিপতিত ব্যাংক নিয়ে ভাববার কিছু নেই, আশঙ্কার কিছুই নেই। এখন হয়তো আজকে থেকে মিশন এসছে, একটা IMF-এর মিশন, যারা আমাদেরকে ঋণ দিবে। 3টা কিস্তি অলরেডি ডিসবার্স করেছে। তাদের বড় আকাঙ্ক্ষাটা হলো যেন আমাদের যে বাজারে যে ঋণটা দিয়েছে, ঋণটা যেন আন্তর্জাতিক মানের শ্রেণীকরণ করা, ক্লাসিফিকেশন আন্তর্জাতিক মান। এবং আপনারা খেয়াল করেছেন কদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছেন, 1 এপ্রিল থেকে না, 1 এপ্রিল থেকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ক্লাসিফিকেশন করব, কী পরিমাণ কদিন থাকলে কী পরিমাণ ব্যাংক প্রভিশন রক্ষা করতে হবে, এটা আন্তর্জাতিক মানে পৌঁছার জন্য। এবং
IMF-এর একটা শর্ত ছিল যে বেসরকারি ব্যাংক NPL নন পারফর্মিং লোন থাকবে 5% বা তার কম, সরকারি ব্যাংকে থাকবে 10% বা তার কম। তো এইগুলি করবার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন সার্কুলার করেছে, বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকে সাপোর্ট দিচ্ছে না, এবং এইগুলি সব করলেই আমরা তখন আন্তর্জাতিক উন্নীত হব এবং IMF-এর টাকাটা পাবো, পরবর্তীতে আমাদের জাতীয় গঠনে অর্থনৈতিক পুনর্গঠনে সহায়ক হবে। এই লক্ষ্যে কাজ করে চলছে। আর এর মধ্যে হয়তো আপনারা দেখেছেন একটা 1-2 দিন আগে এই অর্থনৈতিক সংস্কার একটা কমিটি করেছিল, তার রিপোর্ট দিয়েছে। সেগুলির মধ্যে কিছু সুপারিশ আছে, সেগুলো ক্রমে ক্রমে সরকার বাস্তবায়ন করবে, বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন। কাজে এরকম সমস্যা বা হইচই আশঙ্কা কিছুই হবে না, কিছুই থাকবে না। কি পরিকল্পনা করলে এই বিষয়গুলো বাস্তবায়ন করা যেতে পারে? এগুলো তারা সুপারিশ করছে কত বিরাট কত কমিশন। তো এটা পুরোপুরি তো আমি দেখি নাই, তো আস্তে আস্তে হবে। যে আমরা যদি একটু মূল্যস্ফীতি নিয়ে কথা বলি, তাহলে মূল্যস্ফীতি কি বাড়বে কিনা এই টাকা ছাপানোর জন্য? না, মূল্যস্ফীতির ওই যেটা সবাই ভয় পাচ্ছে যে এটার উপর একটা মূল্যস্ফীতির ইম্প্যাক্ট হবে, আমি তো বললাম যে মূল্যস্ফীতির ইম্প্যাক্টটা খুবই মিনিমাম হবে। ওই আপনার একটু টাইম গ্যাপের জন্য হবে, আদারওয়াইজ মূল্যস্ফীতি তেমন কোনো ব্যাপক কোনো ইম্প্যাক্ট না। আর তাছাড়া মূল্যস্ফীতি কন্ট্রোলের জন্য শুধু মনিটারি পলিসি দিয়ে হয় না, বা শুধু বাংলাদেশ ব্যাংকে ইন্সপেকশন দিয়ে হবে না। মূল্যস্ফীতি কন্ট্রোলের জন্য আপনার ওই যে আমরা যেটাকে বলি আজকাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও কিন্তু আমরা দুর্বল। এই যে ব্যবসায়ীদের কন্ট্রোল করা, ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম বাড়িয়ে দেওয়া, বা এই যে নিজেরা সিন্ডিকেট ফর্ম করা, তাই না, এগুলোকে ব্রেক থ্রু করার মতো মেকানিজম কিন্তু আমাদের এখনও ডেভেলপ করে নেই, বা এই ব্যবসায়ীদের কন্ট্রোলে আনা কিন্তু আমাদের এখনও কোনো মেকানিজমই ডেভেলপ করেনি। তো সুতরাং তাহলে শুধু মূল্যস্ফীতি দিয়ে, শুধু মানি সাপ্লাই দিয়ে হবে না, আপনাকে গভর্নমেন্ট মেজার্সও নিতে হবে কিছু, তাই না, তবেই আপনি মূল্যস্ফীতি কন্ট্রোলে থাকবে। এখন মূল্যস্ফীতির ব্যাপারটা পুরোটাই যদি বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেন তাহলে অন্যায় হবে, কারণ মূল্যস্ফীতির দাম বা বাজার মূল্য এটা শুধু বাংলাদেশ ব্যাংকের মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে না, এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সরকার এতে কি পদক্ষেপ নিতে পারে? সরকার এই সমস্ত মানে অনৈতিক কাজকর্ম কেউ যাতে না করতে পারে, এই সমস্ত সিন্ডিকেট যাতে ফর্ম করতে না পারে, এই ধরনের তেলের সিন্ডিকেট, লবণের সিন্ডিকেট ইচ্ছা করে দাম বাড়া দিল, এবং তারা কোনো কেয়ারও করে না এগুলো। তো এগুলোকে আপনি মানে কন্ট্রোলে আনতে পারবো, তাই না, এগুলো সরকারই কন্ট্রোলে আনবে, তাই না। এই মানে আমরা এমনি পরিকল্পনা করতে পারি যে কি উপায় এগুলো না, তাদেরকে আপনার আয়ত্তে আনতে হবে, যে তাদেরকে এটা আপনি মোটিভেশনাল বলেন বা দরকার হলে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিয়ে বলেন, এইগুলোকে এই সমস্ত আপনার এই গ্রিডগুলোকে ভাঙতে হবে, যে কোনো মূল্যে হোক ভাঙতে হবে। আপনার বাজারে সাপ্লাই আছে, সব কিছু আছে, কিন্তু দাম আকাশচুম্বী চলে গেল। আরে এখানে এগুলো তো কারণ বাজারে দাম বাড়ে, কারণ ডিমান্ড সাপ্লাইয়ের কি, তাই না, ডিমান্ড আছে বাজারে, সাপ্লাইও আছে বাজারে, সুতরাং দাম তো কমই থাকার কথা, কিন্তু কম তো নাই, বাজার তো ওরা কেয়ার করে না তো কাউরে। তো এখানে ডেফিনেটলি এখানে গভর্নমেন্ট মেজার্সের দরকার, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সের দরকার, তাই না। তো এইখানে তো আপনার মনিটারি পলিসি দিয়ে কাজ হবে না, এখানে কিছু নন ইকোনমিক ব্যাপার আছে। আপনি যখন বগুড়া থেকে কাঁচামাল আনবেন, ট্রাকে তুলবেন, শুনছিলাম যে আগের গভর্নমেন্ট ফল করার পরে এই 1-2-3-4 সপ্তাহ কোনো রকম চাঁদাবাজি ছিল না, আমরা কাউরান বাজারে বা ঢাকা শহরে মানে সাশ্রয়ী মূল্যে তৈরি তরকারিগুলি পেতাম। তো 1-2 মাস যাওয়ার পরেই এখানে চাঁদা, ওইখানে চাঁদা, অর্থাৎ ফ্যাক্টর যেটা মানে চাঁদাবাজির বিষয়টা শুরু হয়ে গেছে আবার। তো এটা তো ঠিক মনিটারি পলিসি বা ইকোনমিক পলিসি এগুলি না, এটা নন ইকোনমিক ব্যাপার। আপনি চাঁদা না দেন, চাঁদা না দিতে হয়, তাহলে আপনার ট্রাকটা কম দামে এখানে চলে আসবে, কম খরচ করে চলে আসবে, জিনিসপত্রের দাম কমবে। এবং আরেকটা জিনিস খুব দুঃখজনক যে আমরা এখানে ঢাকা শহরে যেসব সবজি তৈরি তরকারি কিনি, যারা উৎপাদক পর্যায়ে কিন্তু তারা এই দামটা পায় না, আস্তে আস্তে অমুকের হাত প্রত্যেক হাত তাদের চাঁদা দিতে, সেই জন্য আমাদের এখানে দাম বাড়বে। এটা তো কেউ জানে, সবাই কিন্তু হয়তো কোনো না কোনো কারণে ভাঙতে পারে না বা ভাঙে না। তো এটা প্রথমে আগের গভর্নমেন্ট সময় ছিলাম, তারপরে কিছুদিন হয়তো বন্ধ ছিলাম, এখন আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, এই দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি হতে পারে, আপনি কি মনে করেন? দুর্বল ব্যাংকগুলি আবার খুব স্বাভাবিকভাবে আবার সবল ব্যাংকে পরিণত হবে এবং তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করবে, নিশ্চয়ই একটু সময় লাগতে পারে। এই ব্যাপারে আমার রিডিংটা হচ্ছে, আমি ওনার সাথে একেবারে একমত না। বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংক বন্ধ করবে, এখনই করতে চাচ্ছে না, আমার যেটা মনে হয় এখনই করতে চাচ্ছে, কারণ এখন করার মতো পরিবেশও নেই। আমিও বলবো এখন না করুক,
তাই না? এবং ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক উইল ক্লোজ ডাউন সাম অফ দ্য ব্যাংক, তাই না? কারণ এই এতগুলো ব্যাংকের এখানে দরকার নাই। এবং আমরা তখনও বলেছিলাম যে উনি তখন ডেপুটি গভর্নর ছিলেন, আমার স্পষ্ট আমি ওনাদের এই চিঠিটা রেখে দিয়েছি আমার কাছে। বাংলাদেশ ব্যাংক থেকে তিনবার অপোজ করা হয়েছিল গভর্নমেন্টকে যে 9টা ব্যাংকের লাইসেন্স দেওয়া যাবে না, এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে একটা সুন্দর একটা ড্রাফট করে বা গভর্নমেন্টের কাছে লিখেছিল, কিন্তু গভর্নমেন্ট তো শোনে নেই, ওরা তো পলিটিক্যাল কনসিডারেশনে ব্যাংকের দিয়ে। তখন আমরা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি লাইসেন্স দেন, আরও 100টা ব্যাংকের লাইসেন্স দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি একটা এক্সিট পলিসি করে দেন। তোমাকে লাইসেন্স দিলাম, এখন টিকে থাকার দায়িত্ব তোমারটা তোমার। কিন্তু আমাদের দেশের লোকজনদের মেন্টালিটি কি, আমি যেহেতু লাইসেন্স পেয়েছি সুতরাং আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের বা গভর্নমেন্টের। এটা কি হয় নাকি? তোমার ব্যবসা তোমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হতে পারে? এটা কোন হইতে হবে? সুতরাং এটা আমার ধারণা, আমি জানি না সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, কারণ আমি তো ওনাদের মনের ভিতরে ঢুকি নেই। তা এখনকার বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট আমার মনে হয় ওনারা বন্ধ করবে, কিন্তু এখনই না। এখন তো যদি করেও থাকে তাহলে তাদের গ্রাহকদের কি হবে? না, তাদের গ্রাহকদের কোনো প্রবলেম হবে না। ওইগুলো আপনার লুক আফটার করে এইগুলো করা হবে। গ্রাহকদেরকে 1 পয়সা মার যাবে না, গ্রাহকদের কোনো প্রবলেম হবে না। দেখেন না আমেরিকাতে কি হয়, প্রতি বছর 100 ব্যাংক চলে যায়, আবার নতুন 100 ব্যাংক আসে, নোবডি বদার্স। তা আমরা ওই ধরনের সিস্টেমে একটা করতে যাচ্ছি বা যাব। আসলে গ্রাহকদের কখনো কোনো সমস্যা হবে না, আমাদের সাথে হবে না। বিষয়টা হলো ব্যাংকিং একটা ব্যবসা, সেই ব্যবসাতে যারা পুঁজি বিনিয়োগ করেছে, ব্যাংকের শেয়ার হোল্ডার, তাদের সমস্যা হবে। কিন্তু আপনারা যারা ডিপোজিট রাখেন তাদের কোনোদিন সমস্যা হবে না। বাংলাদেশ অর্থনীতিতে এটা হয়তো কিছুদিন সময় লাগতে পারে আপনার টাকা ফেরত দেওয়ার পরে, কিন্তু আমি একদম নির্দ্বিধায় সবাইকে আমি ভরসা দিতে পারি যে কারো কোনো টাকা পয়সা মার যাবে না। এবং সেই কোনো ওই ধরনের কোনো হিস্ট্রি, বাংলাদেশ তো খুব ডেভেলপ কান্ট্রি না, তাই না? তারপরে ওই ধরনের হিস্ট্রি বাংলাদেশে নেই। দেখেন ইবিএল যে বন্ধ হয়েছে, ইবিএল সব ডিপোজিটর টাকা ফেরত পেয়েছে না, সব ডিপোজিটর টাকা ফেরত, গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারে, গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারে। বা হয়তো বা কিছু ধৈর্য ধরতে হবে যে এই টাকাগুলো আবার ফেরত পাওয়ার ব্যাপারে, কারণ একে তো আপনার ডিপোজিট ইন্স্যুরেন্স আছে, তারপরে এখন বাকি টাকাটা ফেরত দিতে তো ব্যাংকের যে অ্যাসেটগুলো আছে ওইগুলো বিক্রি করে তারপরে টাকা এনে তারপরে আপনার টাকাটা দিতে হবে, তাই না? একটু সময় লাগবে। তো আমার মতে বাংলাদেশ ব্যাংক এটাকে এম্পাওয়ার্ড করতে হবে। There must be very strong central bank. এটা ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো এক্সাম্পল নাই যে ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়েছে। আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকের ওই স্ট্রেংথটা নাই। এই যে আমি যে সব জায়গায় সেন্ট্রাল ব্যাংকের অপোজ করি বা সেন্ট্রাল ব্যাংক ক্রিটিসাইজ করি, আমার অবজেক্টিভ কিন্তু সেটাই, টু ক্রিয়েট এ ভেরি স্ট্রং সেন্ট্রাল ব্যাংক। উইদাউট হ্যাভিং এ স্ট্রং সেন্ট্রাল ব্যাংক ইউ ক্যানট ক্রিয়েট এ ভেরি কি বলে আপনার রোবাস্ট ব্যাংকিং সিস্টেম, বুঝছেন? তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে কোনো মূল্যে আমাকে এম্পাওয়ার করতে হবে, যে কোনো মূল্যে। দিন নাম্বার 1। নাম্বার 2, এবার বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্ব থাকে সেটা পালন করতে দিবেন। তার মানে বাংলাদেশ ব্যাংকের আপনার সম্পূর্ণ অথরিটি থাকতে হবে, তার অটোনমি থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে, তাই না? কিন্তু সেগুলো কি আছে? নাই। তো সুতরাং এই 2টা কাজ করলে এনাফ। আমরা তো আমি যখন সবসময়, এখন তো রিটায়ার্ড মানুষ অত কিছু লেখালেখি করি না, আগে আমরা সবসময় বলতাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পজিশনটা কনস্টিটিউশনাল করা উচিত। হ্যাঁ, গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবে দেখ, কিন্তু ওয়ান্স গভর্নমেন্ট ইজ অ্যাপয়েন্টিং দ্যাট, তারপরে ওনাকে আর সরাতে পারবে না। এখন তো গভর্নররা তো ভয়ই অনেক সময় বলে না, কিন্তু এই গভর্নর অবশ্য সামনাসামনি আমি দেখছি টিভিতেও বলতেছে, না হলে আমি চলে যাবো, অসুবিধা কি? এটা তো আসলে সমাধান হতে পারে না, সমাধান না। কিন্তু বাংলাদেশ রেগুলেটরের মান মর্যাদা, ক্ষমতা, শক্তি দিয়ে কাজ করতে হবে। জার্মানিতে শুনেছি এরকম, জার্মানরা দে মে নট বিলিভ ইন আল্লাহ গড, বাট দে বিলিভ ইন দ্য সেন্ট্রাল ব্যাংক। চিন্তা করেন জার্মানরা কি অবস্থা পরিপ্রেক্ষিতে তাদের মাথা মগজ মরণে ঢুকেছে যে তারা ভগবানের বিশ্বাস, আল্লাহ বিশ্বাস না করতে পারে, কিন্তু সেন্ট্রাল ব্যাংকে তারা বিশ্বাস করে। এবং এটাও বলা হয় যে সারা পৃথিবীতে স্ট্রংগেস্ট সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ডুয়েটশ বুন্ডেস ব্যাংক, জার্মান সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, স্ট্রংগেস্ট সেন্ট্রাল ব্যাংক। ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সাথে আজকে উপস্থিত থাকার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম নতুন টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকের সহায়তা এই বিষয় নিয়ে। তো আমরা যে ডিসকাশন করলাম এতে আপনারা উপকৃত হয়েছেন বা হবেন। নেক্সট কোনো এপিসোডে আমরা আবারও যোগী উপযোগী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।